তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জিকের 2 নম্বর ক্লাস। আমরা প্রথম ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি এক্সট্রা তথ্য সহ। আজকের এই ক্লাসেও আমরা গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একই সাথে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে অনেক এক্সট্রা তথ্য থাকবে, যেগুলোর মাধ্যমে তোমাদের পুরো জিকেটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, রিভিশন সমস্ত কিছুই কিন্তু একই ক্লাসে হয়ে যাবে। পরিষ্কার? তো তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগ হবে, তোমরা সকলেই জানো। তোমরা যারা এই পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এই জিকে ক্লাসগুলো রেগুলার করো, তোমাদের কিন্তু জিকেটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। পরিষ্কার? আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর এবং তোমাদের এক্সট্রা তথ্যের মাধ্যমে কিন্তু সম্পূর্ণটা ওভারঅল একটা প্র্যাকটিস করিয়ে দেবো। পরীক্ষার আগে কিন্তু অনেকগুলো, আমি তো 25টা ক্লাস তো মিনিমাম আসবেই, তার উপরেও কিন্তু আসবে। ঠিক আছে? তার পাশাপাশি কি আসবে? তার পাশাপাশি আসবে বিভিন্ন টপিক, মানে ধরো গুরুত্বপূর্ণ হ্রদ বা গুরুত্বপূর্ণ জলপ্রপাত, এইভাবে কিন্তু এক একটা ক্লাসের মাধ্যমে আমি এগুলো কিন্তু আলোচনা করব। বা গুরুত্বপূর্ণ বই লেখক, গুরুত্বপূর্ণ ডাকনাম, এগুলো কিন্তু আমি একটা ক্লাসের মাধ্যমে আলোচনা করব। যেই টপিক থেকে প্রশ্ন একদম 100% আসে, সেই টপিকগুলো আলাদা করে আমি আলোচনা করে দেবো। বাকি এই যে ক্লাসগুলো, এই যে প্র্যাকটিস সেটগুলো, এগুলো কিন্তু হতেই থাকবে। পরিষ্কার? এগুলো করলে তোমাদের জিকেটা ওভারঅল একটা প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছুই হয়ে যাবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আর যারা তোমরা ক্লাসটা দেখছো, তোমাদের বলে দিই, যারা প্রথম ক্লাস দেখছো, আমাদের আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যেই পাবে। তো পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, প্রথমেই করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে ক্লাস তোমরা পিডিএফটা কী করে সংগ্রহ করতে পারবে। আর পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু এগুলোকে রিভিশন দিতে থাকো। আর প্রথম ক্লাসটা যারা দেখোনি, তারা কিন্তু অবশ্যই দেখেছো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি। আর যারা 20তে তোমরা কটা প্রশ্ন পেরেছো উত্তর, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে 20তে তোমরা কটা প্রশ্নের উত্তর পেরেছো। শুরু করছি। দেখো, তোমরা উত্তর জানলে কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্টে করে দেবে। দেখো, প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ড পাওয়া গেছে? এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমরা আগের ক্লাসে করেছি। এটা হচ্ছে রিভিশনের জন্য, মানে আগের ক্লাসের কিছু প্রশ্ন যাতে তোমাদের রিভিশন হয়ে যায়, সেগুলো কিন্তু আমি করে দেবো। দেখো, ডকইয়ার্ড বা পোতাশ্রয় কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? আমি আগের ক্লাস যারা করেছে তারা কিন্তু উত্তরটা এমনিই করতে পারবে। উত্তর হবে লোথালে পাওয়া গেছে। লোথাল কি? হরপ্পা সভ্যতার একটা কৃত্রিম, যেটাকে বলে বন্দর, পোতাশ্রয় বন্দর। ঠিক আছে? একটা প্রাচীন বন্দর। কি হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দরের নাম কি? উত্তর হবে লোথাল। প্রশ্ন এখান থেকে দিতে পারে, এখান থেকে কিন্তু এই প্রশ্ন অনেকবার দেয়। এবার আমরা গুরুত্বপূর্ণ এক্সট্রা তথ্য দেখি। দেখো, এই যে লোথাল, এটা আমরা আগের ক্লাসেও দেখেছি। এই লোথাল কোথায় অবস্থিত? লোথাল অবস্থিত গুজরাটে। গুজরাট রাজ্যের কোন নদীর তীরে? ভোগাবা নদীর তীরে। দেখো, এই হরপ্পা সভ্যতা থেকে এগুলো দেয় যে কে আবিষ্কার করেন কোন সাইটটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, কোথায় অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এটা 1954 সালে এস.আর. রাও আবিষ্কার করেন। এবার দেখো, মহেঞ্জোদারো। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে মহেঞ্জোদারোকে বলা হয় মৃতের স্তূপ, এবং এখানে গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। কালীবঙ্গানের নাম হচ্ছে, মানে কালীবঙ্গান যে কথাটা, এর মানে কি? মানে হচ্ছে কালো চুরি। এখানে প্রথম কাঠের লাঙল দিয়ে চাষের প্রমাণ পাওয়া যায় এবং যজ্ঞবাদী, মানে ফায়ার আল্টার যেটা আছে, মানে যজ্ঞ করা হয়, সেটা কিন্তু এখানে পাওয়া যায়। আমরা আগের ক্লাসে দেখেছিলাম শুধুমাত্র কাঠের লাঙল, আজকের ক্লাসে দেখলাম যজ্ঞবেদী। এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুটোই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায়, দেখো, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হরপ্পা। হরপ্পা আবিষ্কার করেন কে? 1921 সালে হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। কোথায়? রাভি বা ইরাবতী নদীর তীরে, এবং এই কেন্দ্রটি আবিষ্কার করেন, এবং এটা কিন্তু বর্তমানে পাকিস্তান রয়েছে। ঠিক আছে? আর মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো, এটা তোমরা বলে দিচ্ছি, মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু কত সালে? কত সালে? এটা তোমরা কমেন্ট করে জানাও যে মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা বলে দিলাম যে হরপ্পা আবিষ্কার করেন 1921 সালে দয়ারাম সাহানি। কোথায়? রাভি বা ইরাবতী নদীর তীরে। ঠিক আছে? তো তোমরা এটা বলে যাও কত সালে আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? হিমালয়, আরাবল্লী, পশ্চিমঘাট, সাতপুরা। ভারতের প্রাচীনতম পর্বত কোনটা বলো? ভারতের প্রাচীনতম পর্বত যদি বলে, তাহলে হবে কি? উত্তর হবে ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী। ঠিক আছে? দেখো, সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লী একটি ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত, রেসিডিউয়াল মাউন্টেন। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর।
আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। উচ্চতা মনে রাখার দরকার নেই, পরীক্ষায় দেবে না, যা রাজস্থানের মাউন্ট আবুর কাছে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দেবে না যে উচ্চতাটা কত, তোমরা জাস্ট এর যে হাইয়েস্ট পিক সেটা মাথায় রাখবে, সেটা কি? গুরু শিখর। হিমালয় পর্বত, হিমালয় হলো বিশ্বের কোন উচ্চতম ভঙ্গিল পর্বত, মানে ওল্ড ফোল মাউন্টেন। কোন সময় বলতে এটা হচ্ছে ওল্ড বলছি কেন, এটা হচ্ছে ইয়ং ফোল মাউন্টেন। ঠিক আছে, এর উৎপত্তি হয়েছিল প্রাচীন টেথিস সাগরের পরিরাশির ভাঁজ পড়ে। এটা হচ্ছে একটা ইয়ং ফোল মাউন্টেন, আর এটা হচ্ছে তোমাদের একটা ওল্ড ফোল মাউন্টেন, এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে পশ্চিমঘাট পর্বত, একে সহ্যাদ্রি বলা হয়। এটি একটি স্তূপ পর্বত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ কি? আন্নামালাই পর্বতের আনাইমুদি। মানে আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের তো উচ্চতম শৃঙ্গ, এবং এই আনাইমুদি কিন্তু দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গটা মাথায় রাখবে। এই যে এখানে লিখে দিয়েছি দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ, এবং এটা কোন পর্বতমালায় অবস্থিত? উত্তর হবে কিন্তু আন্নামালাই। ঠিক আছে, সাতপুরা, সাতপুরা ভারতের একটি বিখ্যাত স্তূপ পর্বত, মানে ব্লক মাউন্টেন। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। সর্বোচ্চ শৃঙ্গ কোন ধরনের পাহাড়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হিমালয় কি? ইয়ং ফোল মাউন্টেন, আর আরাবল্লী হচ্ছে ওল্ড ফোল মাউন্টেন, এগুলো কিন্তু মাথায় রাখবে, আর এই উচ্চতম শৃঙ্গগুলো দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়? বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। কী হবে রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার বলো? এটার উত্তর হবে উত্তর অপশান নাম্বার সি, পশ্চিম বর্ধমানকে বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা তথ্যগুলো দেখে নিই। দেখো, নতুন জেলা গঠন 2017 সালে 7ই এপ্রিল বর্ধমান জেলা ভেঙে পশ্চিম বর্ধমান, সেটা হচ্ছে 23তম জেলা, এবং পূর্ব বর্ধমান জেলা গঠিত হয়। এটা দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন দেয়। বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা থেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখে নিই আমরা। বাঁকুড়া জেলাকে হস্তশিল্পের জেলা বলা হয়। এখানকার বিষ্ণুপুরের পোড়ামাটি জায়গায় টেরাকোটা বলা হয়। টেরাকোটার কাজ, পাঁচমুড়ার ঘোড়া বিশ্ববিখ্যাত। এখানে কিন্তু এগুলো পরীক্ষায় দেবে। পুরুলিয়া জেলা, পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের শৈল শহর বা মালভূমি শহর অঞ্চল বলা হয়। এখানকার অযোধ্যা পাহাড়ের গোর্খাবুরু রাঢ় মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এবং বিখ্যাত ছৌ নাচের উৎপত্তি এখান থেকে। আমরা জানি পুরুলিয়ার ছৌ নাচ কত বিখ্যাত, এবং যে গোর্খাবুরু রয়েছে এটা কিন্তু রাঢ় মালভূমির উচ্চতম শৃঙ্গ। রাঢ় মালভূমির উচ্চতম শৃঙ্গ কি? গোর্খাবুরু। এগুলো কিন্তু পড়তে হবে। এটা কোথায় অবস্থিত? পুরুলিয়াতে। বীরভূম জেলা, বীরভূম জেলাকে রাঙামাটির দেশ বলা হয়। এর জেলা সদর, এর জেলা সদর কি? সিউড়ি, এবং বিখ্যাত বোলপুর শান্তিনিকেতন এই জেলাতেই অবস্থিত। এর জেলা সদর কোথায়? সিউড়ি। এখান থেকে দিতে পারে, তবে তোমাদের এই যে রাঙামাটি দেশ কাকে বলা হয়, বীরভূম জেলাকে বলা হয়, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বীরভূম জেলা। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা, মানে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে কোন ধারায়? 14, 15, 16, 17। কত নম্বর ধারায় বলা হয়েছে? বলা হয়েছে কিন্তু অপশন নাম্বার ডি, 17 নম্বর ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ। এবার দেখে নাও 17 নম্বর ধারা। 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? আইনের চোখে সমতা, মানে ইকুয়ালিটি বিফল্য এবং আইন কর্তৃক সমভাবে সংগঠিত হওয়ার অধিকার বলা হয়েছে। মানে এই যে 14 নম্বর হচ্ছে সমতার অধিকার, কিন্তু এই সমতার অধিকার না, এই 14 নম্বর ধারাতে দুটো ভাগ আছে। একটা হচ্ছে মানে দুটো অধিকারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে আইনের চোখে সমতা মানে ইকুয়ালিটি বিফল্য, এবং ইকুয়াল প্রোটেকশন বাই ল মানে আইনের কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। আমি এই যে ফান্ডামেন্টাল রাইটস, এগুলো সব ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, এর কিন্তু একটা ক্লাস করিয়েছি, তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখেছো, তাহলে কিন্তু এগুলো একদম ডিটেলসে তোমরা জানতে পারবে। এবার একটা তোমাদের জিনিস বলে দিই যে ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর পার্টে আছে যদি বলে, কত নম্বর অংশে? সংবিধানের 3 নম্বর অংশে আছে। কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা? 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস রয়েছে বা মৌলিক অধিকার রয়েছে। কটা মৌলিক অধিকার? বর্তমানে 6টা, আগে ছিল 7টা। 7 নম্বর কি? 7 নম্বর ছিল হচ্ছে সম্পত্তির অধিকার, যেটা বর্তমানে কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে এখন আইনি অধিকার, যেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সেটাকে আইনি অধিকারে রাখা হয়, এটা বর্তমানে রয়েছে 300 নম্বর ধারাতে। এগুলো কিন্তু একটু মাথায় রেখে নেবে, চাইলে তোমরা কিন্তু এগুলো লিখে নিতে পারো। 15 নম্বর ধারা, রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করতে পারে না। মানে ধরো কোনো জায়গায় বললো তোমার জন্ম এখানে, তুমি এখানে ঢুকতে পারবে না, বা তুমি এই পুকুর ঘাটে স্নান করতে পারবে না, তো এই জিনিসগুলো কিন্তু 15 নম্বর ধারায় বলা হয়েছে। এগুলো জাস্ট মাথায় রাখবে যে এই যে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে, এই কটা জিনিসের ভিত্তিতে কিন্তু কাউকে বঞ্চিত করা যাবে না কোনো কিছু থেকে। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। 16 নম্বর ধারা,
সরকারি চাকরিতে বা কর্মসংস্থানে সমস্ত নাগরিকের জন্য সমান সুযোগ, ঠিক আছে? মানে চাকুরিতে সমান সুযোগের কথা বলা হয়েছে 16 নম্বর ধারাতে। এগুলো আমি কিন্তু আরও ডিটেলস আলোচনা করেছি, সেই ক্লাসটা তোমরা দেখতে পারো চাইলে। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে আমি। দেখো এই যে প্রতিটি ধারা রয়েছে 14 থেকে 18 এগুলো কিন্তু সংবিধানের পার্ট নম্বর 3 বা যেটা আমি বললাম পার্ট নম্বর 3 এ সাম্যের অধিকারের মধ্যে অংশ। সাম্যের অধিকার হচ্ছে কত থেকে কত? সাম্যের অধিকার হচ্ছে 14 থেকে 18, ঠিক আছে? 14 থেকে 18 হচ্ছে সাম্যের অধিকার, ঠিক আছে? তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। এবার দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোষের আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, গলগি বডি। কাকে বলা হয় সুসাইডাল ব্যাগ? বলো উত্তর কি হবে? আত্মঘাতী থলি কাকে বলা হয়? দেখো সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলা হয়? তাকে বলা হয় হচ্ছে লাইসোজোমকে, ঠিক আছে? এবার দেখো, এবার দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল। কারণ এখানে কোষের যাবতীয় শক্তি উৎপন্ন হয় এটিপি অণু হিসাবে জমা থাকে, ঠিক আছে? তারপর দেখো রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কারণ এখানে কিন্তু কারণ এই যে রাইবোজোম, রাইবোজোম কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে প্রধান ভূমিকা নেয়। গলগি বডি। গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, বা একে কিন্তু কোষের পোস্ট অফিসও বলা হয়। কারণ এটি কোষের খরিত পদার্থ পরিবহনে ও প্যাকেজিংয়ে নির্দেশ দেয়। এটাকে কিন্তু পোস্ট অফিসও বলা হয়। তো এখানে কিন্তু নামগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু চাইলে নোটস করে নিতে পারো। নেক্সট দেখো, বিখ্যাত ভাংড়া নৃত্যটি ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ভাংড়া আমরা অনেকেই শুনেছি ভাংড়া। কোনটা হবে? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ। ভাংড়া নৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? দেখো ভাংড়াটাকে সোজাই কিন্তু এটা আমরা অনেকবার শুনেছি আমরা। ভাংড়া কী হবে? ভাংড়া হবে পাঞ্জাব। ঠিক আছে, বাংলাদেশ অনেকেই দেখেছো ভাংড়া ড্যান্স। পাঞ্জাবে অন্যান্য নৃত্য কী কী আছে? ভাংড়া মূলত পুরুষদের নাচ, আর পাঞ্জাবি মহিলাদের জন্য একটি অত্যন্ত লোকনৃত্যের নাম কি? গিদ্ধা। গিদ্ধা ভাংড়া এগুলো সব পাঞ্জাবি না পাঞ্জাবের নৃত্য, ঠিক আছে? রাজস্থানের নৃত্য কী কী রয়েছে? দুটো গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একটা হচ্ছে ঘুমার, একটা হচ্ছে কালবেলিয়া, ঠিক আছে? এটাকে কিন্তু স্নেক ড্যান্সও বলা হয়। স্নেক ড্যান্স, কালবেলিয়া বা স্নেক ড্যান্স কিন্তু বলা হয়। হরিয়ানা দেখো, হরিয়ানার একটি অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য, লোকনাট্য এবং নৃত্যের নাম হচ্ছে কি? সোয়াং। আমি বাকি এই যে লোকনৃত্যগুলো বা তোমাদের ক্লাসিক্যাল ড্যান্স যেগুলো আছে সেগুলো কিন্তু একটা আলাদা ক্লাসের মাধ্যমে একবারে করিয়ে দেবো, ঠিক আছে? এগুলো আমাদের এভাবে করলে প্র্যাকটিস হচ্ছে এবং আলাদা ক্লাসের মাধ্যমে আমাদের পুরোটা একবার হয়ে যাবে আরেকবার, ঠিক আছে? যখন আমরা আলাদা ক্লাস করে এই স্ট্র্যাটেজিকের টপিকগুলো করাবো। নেক্সট দেখো, বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1757, 1761, 1764, 1765। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল বলো? দেখো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। 1757 সালে কী হয়েছিল? পলাশির যুদ্ধ, ঠিক আছে? পলাশির যুদ্ধ 1757, আর 1764 সালে বক্সারের যুদ্ধ। দেখো আমি এখানে লিখেছি যদিও। 1757 সালে 23শে জুন লর্ড ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে, যিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, ঐতিহাসিক পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এর মাধ্যমে কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের ভিত একটা ভিত গড়ে ওঠে। কখন যুদ্ধের মাধ্যমে? সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। সেটা হয়েছিল 1757 সালে। 1761 সালে এই বছর মারাঠা ও আফগান শাসক আহমদ শাহ আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, যেখানে মারাঠারা শোচনীয়ভাবে পরাজিত হয়। তো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? 1761 সালে। কাদের মধ্যে? মারাঠা এবং আফগান শাসক আহমেদ শাহ আবদালির মধ্যে। তো এখানে কিন্তু এই সাল থেকে প্রশ্ন দেয় যে কোন সালে কোন যুদ্ধ হয়েছিল, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। 1765 সালে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে দেওয়ানি লাভ করেন। মানে এটা কিন্তু হয়েছিল যে যখন বক্সারের যুদ্ধে হেরে গেছিল তিনজন, মানে বক্সারের যুদ্ধ প্রথমে এটা বলি তারপরে বলছি। দেখো বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়? কাদের মধ্যে হয়? ইংরেজদের সাথে হয়। ইংরেজ সেনাপতি তখন, মানে বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব কে দিচ্ছিল? হেক্টর মুনরো। এবং অন্যদিকে কে ছিল? অন্যদিকে ছিল মীর কাসিম, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম। এই তিনজন ছিল। আর অপোজিটে ছিল হচ্ছে ইংরেজদের হয়ে কে লড়ছিল? হেক্টর মুনরো। তখন যখন এরা ইংরেজদের কাছে হেরে যায়, তখন কিন্তু 1665 সালে এরা দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করেন, ঠিক আছে? এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন কি বলছে? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা কী হবে উত্তর? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, ঠিক আছে?
এবার আমরা এক্সট্রা তথ্য দেখে নিই। দেখো, গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দৈর্ঘ্যের কারণে একে বৃদ্ধগঙ্গা বলা হয় বা দক্ষিণ গঙ্গা বলা হয়। এর উৎপত্তিস্থল কি? আর মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বরে কিন্তু এর উৎপত্তি লাভ। এই উৎপত্তি থেকে কিন্তু প্রশ্ন দেয়। কাবেরী, দক্ষিণ ভারতের একমাত্র চিরপ্রবাহ নদী হলো কাবেরী। ধর্মীয় পবিত্রতার দিক থেকে একে অনেক সময় গঙ্গা অফ দ্য সাউথ বলা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হচ্ছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নাগার্জুন সাগর বাঁধ এই নদীর ওপর নির্মিত হয়েছে। এই যে বাঁধগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বাঁধ থেকেও কিন্তু আলাদা করে ক্লাস করাবো। মহানদী, উড়িষ্যার বিখ্যাত মহানদী, মানে মহানদীর ওপর উড়িষ্যার বিখ্যাত হীরাকুদ বাঁধ, যা ভারতের দীর্ঘতম মাটির বাঁধ, মাটির না, দীর্ঘতম বাঁধ, মাটির না, সেটি হচ্ছে মহানদীর উপরেই গড়ে উঠেছে। মানে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা, সেটা হচ্ছে হীরাকুদ। সেটা কোথায়? মহানদীর ওপরে। সেটা কোথায়? উড়িষ্যাতে। ঠিক আছে, তো মহারাষ্ট্রের মহাবালেশ্বর হচ্ছে কৃষ্ণ নদী, এগুলো কিন্তু মাথায় রাখবে। আর কাবেরী নদীর হচ্ছে গঙ্গা অফ দ্য সাউথ বলা হয়। ঠিক আছে, আর এগুলোর এই নদী থেকে আমি ক্লাস করাবো। এই নদী থেকে যার উপনদী, এগুলো সব কিন্তু ধীরে ধীরে আমরা আগের ক্লাসে, মানে যখন আমাদের ক্লাস আরও বাড়বে তখন কিন্তু আমরা সেগুলোকে কভার করব। নেক্সট, সান্দাকফু। সান্দাকফু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, আমরা সকলেই জানি। কিন্তু প্রশ্ন বলেছে যে সান্দাকফু যেটা আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সিঙ্গালীলা, দূরবীন দ্বারা, চিলতাপাতা, অযোধ্যা। কোন পর্বতশ্রেণীর অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ? সান্দাকফু। উত্তর কি হবে? উত্তর হবে সিঙ্গালীলা, অপশন নাম্বার এ। দেখো, সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার। 3636, তোমরা কিন্তু এটাকে অনায়াসে মনে রাখতে পারবে। 3636। এই শৃঙ্গ থেকে পৃথিবীর সর্বোচ্চ 4টি শৃঙ্গের 3টি, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ও লোটসে দেখা যায়। এটা জাস্ট জেনে রাখো। সীমানা নির্দেশক, সিঙ্গালীলা পর্বতশ্রেণীটি পশ্চিমবঙ্গ, দার্জিলিং এবং নেপালের সীমান্তের মধ্যবর্তী সীমানা হিসেবে কাজ করে। ফালুট ও সবরগ্রাম। সান্দাকফু ছাড়াও সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে গুরুত্বপূর্ণ বিখ্যাত শৃঙ্গ হচ্ছে ফালুট এবং সবরগ্রাম। পরীক্ষায় এটা দিতে পারে যে সবরগ্রাম কোন পর্বতশ্রেণীর অংশ বা ফালুট কোন পর্বতশ্রেণীর অংশ, এখানে দিতে পারে। দার্জিলিং হিমালয়। তিস্তা নদীর পশ্চিম থেকে সিঙ্গালীলা অবস্থিত, আর তিস্তা নদীর পূর্ব দিকের সর্বোচ্চ শৃঙ্গ হলো কালিম্পং জেলার ঋষিলা। এগুলো একটু মাথায় রাখবে, তাহলেই হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর কী হবে? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেল। কে হবে উত্তর? খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু অপশন নাম্বার সি, ডক্টর বি আর আম্বেদকর। দেখো, খসড়া কমিটি কবে গঠিত হয়? খসড়া কমিটি গঠিত হয় 1947 সালে 29 আগস্ট। কজন সদস্য ছিলেন? মোট 7 জন সদস্য ছিলেন। ঠিক আছে, এবং বি আর আম্বেদকরকে কিন্তু ভারতের সংবিধানের জনক বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় দিতে পারে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি গণপরিষদের যে আমাদের যে সংবিধান তৈরি করেছিলেন, গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি, এর যে স্থায়ী সভাপতি তিনি কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এবং তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন। জওহরলাল নেহরু, তিনি গণপরিষদের বিখ্যাত অবজেক্টিভ রেজলিউশন, এটা কি? এটা হচ্ছে আমাদের যে সংবিধানের প্রস্তাবনা, দেখো এখানে লেখাই আছে যে সংবিধানের প্রস্তাবনা, এটাই কিন্তু জওহরলাল নেহরু প্রথমে উত্থাপন করেছিলেন, অবজেক্টিভ রেজলিউশন, উদ্দেশ্যমূলক প্রস্তাব, এটাই এখন সংবিধানের প্রস্তাবনা। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে ভারতের লৌহ মানব বলা হয়, খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। এবং তাকে কিন্তু ভারতের বিসমার্কও বলা হয়। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তিনি রাজ্য পুনর্গঠন ও মৌলিক অধিকারের কমিটির প্রধান ছিলেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ এখান থেকে। নেক্সট দেখো, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম কি বলো? আমি আর অপশান বলছি না, অপশান তোমরা দেখে নাও। মানে দেখো, সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেট একে সাধারণ ভাষায় কী বলা হয়? কাঁচা কাটা সোডা বা ওয়াশিং সোডা, ধোয়ার সোডা বলা হয়। এটি কাঁচ ও সাবান শিল্পে ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, একে খাবার সোডা বা বেকিং সোডা বলা হয়। এটি কেক, পাউরুটি নরম করতে এবং অ্যান্টাসিড তৈরিতে ব্যবহৃত হয়। ক্ষার ধাতু কি? ক্ষার ধাতু, সোডিয়াম হলো একটি অত্যন্ত তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু এবং এতটাই নরম যে একে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। পরীক্ষায় দেয় যে ছুরি দিয়ে কাটা যায় এমন একটা ধাতুর নাম বলে, সেটা হচ্ছে সোডিয়াম। আর সোডিয়ামের সংখ্যা হচ্ছে Na। ঠিক আছে, একে কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয়। সমযোজী বনাম তড়িৎযোজী, সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ হলো একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এগুলো একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় বলেছে? হেডকোয়ার্টার কোথায় সেটাই বলেছে। উত্তর কী হবে বলো? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস। প্যারিস কোথায়? প্যারিস হচ্ছে ফ্রান্সে। দেখো, ইউনেস্কোর পুরো নাম যদি জিজ্ঞেস করে তাহলে কী হবে?
ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। নিউ ইয়র্ক, এখানে কী কী রয়েছে, কোন কোন সংগঠন রয়েছে? একটা হচ্ছে ইউএন মানে ইউনাইটেড নেশনস এবং ইউনিসেফ রয়েছে এখানে। তারপর হচ্ছে জেনেভাতে কিন্তু আমি বলেছিলাম আগের ক্লাসে যে ডাব্লিউ দিয়ে যে সমস্ত জিনিস শুরু হবে সেগুলো কিন্তু বেশিরভাগই জেনেভাতেই রয়েছে। যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এবং আইএলও মানে আন্তর্জাতিক শ্রম সংস্থা, এগুলোই কিন্তু প্রত্যেকটা জেনেভাতে রয়েছে। লন্ডনে রয়েছে কী কী? সামুদ্রিক সংস্থা আইএমও এবং কমনওয়েলথ অফ নেশনস কিন্তু লন্ডনে রয়েছে। এই সদর দপ্তর থেকে প্রশ্ন আসে, এগুলো কিন্তু ভালো করে করবে এবং এর ক্লাসও আমি আলাদা করে করিয়ে দেবো। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত? কী হবে উত্তর বলো? গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, সারানাথে। ঠিক আছে, দেখো লুম্বিনী, নেপালে লুম্বিনী নামক স্থানে কপিলাবস্তু শাক্য বংশে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কত সালে? 563 খ্রিস্টপূর্বাব্দে। বোধগয়া, বিহারের বোধগয়া নিরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ গাছের নিচে বুদ্ধ কঠোর তপস্যার মাধ্যমে দিব্যজ্ঞান বা বোধি লাভ করেন। খুব গুরুত্বপূর্ণ, কোথায় লাভ করেন? বোধগয়াতে। তারপরে কুশীনগরে কী হয়? তিনি কিন্তু দেহত্যাগ করেন কুশীনগরে এবং এই যে ঘটনা আছে সেটাকে কিন্তু বলা হয় মহাপরিনির্বাণ। আর এটা কিন্তু স্তূপ, মানে এটা সিম্বল হচ্ছে স্তূপ, ঠিক আছে, স্তূপ। তারপরে দিব্যজ্ঞানের এটা তারপরে এক সেকেন্ড, হ্যাঁ দিব্যজ্ঞানটা তো বলে দিলাম। দিব্যজ্ঞান লাভ করেন কোথায়? বোধগয়া। এবং এটা কিন্তু এখান থেকে দেখো প্রশ্ন এটা দেবে এবং কোন গাছের নিচে এটা প্রশ্ন দেয়। তারপর হচ্ছে কোন নদীর তীরে, এখানে এটা প্রশ্ন দেয়। তো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে, তো এগুলো কিন্তু ভালো রাখবে, মনে রাখবে। প্রথম 5 শিষ্য কি? সারনাথের মৃগদাব বা হরিণ উদ্যানে বুদ্ধের তার প্রথম 5 জন শিষ্যের কাছে বাণী প্রচার করেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে বিখ্যাত এখানে টাক হবে, লোকটাক হ্রদ অবস্থিত? লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ থেকে কিন্তু প্রশ্ন দেয় পরীক্ষায়। তো বলো লোকটাক হ্রদটা কোথায় অবস্থিত? দেখো ভারতের বিখ্যাত লোকটাক হ্রদ অবস্থিত কোথায়? লোকটাক হ্রদ অবস্থিত হচ্ছে মণিপুরে। দেখো ভাসমান জাতীয় উদ্যান লোকটাক হ্রদের ওপরেই অবস্থিত বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, সেটা কি? সেটা কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে পুরো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, ভাসমান ফ্লোটিং ন্যাশনাল পার্ক। সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে লোকটাক হ্রদের উপর অবস্থিত এবং লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মণিপুরে অবস্থিত। ফুমরিস কি? এই হ্রদে ভাসমান পচা মরা উদ্ভিদের যে অবস্থান দেখা যায় সেগুলোকে স্থানীয় ভাষায় ফুমরিস বলা হয়। তারপর হচ্ছে কেইবুল লামজো জাতীয় উদ্যানে অত্যন্ত বিপন্ন প্রজাতির সাংঘাই হরিণ পাওয়া যায়, যা কিন্তু রাষ্ট্রীয় হরিণ নামেও পরিচিত, মানে হচ্ছে ড্যান্সিং ডিয়ার। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম, দেখো লোকটাক হ্রদ হলো সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের বা স্বাদু জলের হ্রদ। এটা মাথায় রাখবে যে উত্তর পূর্ব মানে হচ্ছে নর্থ ইস্টের সবচেয়ে বড় মানে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী বলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ অবস্থিত? বলো, নির্মিত হয়েছে কোন নদীর উপরে? দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে কোথায়? এটা হচ্ছে দামোদরে। ঠিক আছে, দেখো দামোদরে বলা হতে ভারতের বাংলার দুঃখ। ডিভিসি প্রজেক্টটা দেখে রাখবে। 1948 সালে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হিসেবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়। এটি আমেরিকার টেনিসি ভ্যালি অথরিটির মডেলে তৈরি। তিস্তাকে উত্তরবঙ্গের জীবনরেখা বা ত্রাসী নদী বলা হয়। এর উৎপত্তি হচ্ছে সিকিমের হিমবাহ থেকে, খুব গুরুত্বপূর্ণ। দামোদরের উৎস কোথা থেকে? দামোদরের উৎস হচ্ছে ঝাড়খণ্ডের চোরনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে। এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, লোকসভার কার্যকালের স্বাভাবিক মেয়াদ কত? মানে লোকসভার যে কার্যকাল তার স্বাভাবিক মেয়াদ কত? তার স্বাভাবিক মেয়াদ কত হবে? উত্তর হবে 5 বছর। আর এটা মনে রাখবে যে রাজ্যসভার কিন্তু কোনো রকমের মেয়াদ নেই, কারণ রাজ্যসভা একটা পার্মানেন্ট মানে স্থায়ী কক্ষ। কিন্তু রাজ্যসভার সদস্যদের মেয়াদ থাকলেও রাজ্যসভার কিন্তু কোনো মেয়াদ নেই। প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু 2/3 সদস্যরা কিন্তু এক্সচেঞ্জ হয়, মানে আসেন এবং যান। মানে তার ফলে কিন্তু যে জায়গাটা ফুল হয়ে যায় এবং রাজ্যসভা কিন্তু কখনোই ভেঙে যায় না। আর লোকসভা জানো আমরা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা ভেঙে যায় এবং ভোট হয় নতুন, কিন্তু রাজ্যসভা কিন্তু একটা পার্মানেন্ট হাউস, এটা মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, বললাম 5 বছর। দেখো নিম্নকক্ষ বনাম উচ্চকক্ষ। দেখো লোকসভা হচ্ছে ভারতের নিম্নকক্ষ, আমরা জানি ভারতের কিন্তু পার্লামেন্ট এটা। নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা এবং তার উপরে কিন্তু রাষ্ট্রপতি, মানে এই 3টে জিনিস নিয়ে কিন্তু আমাদের পার্লামেন্ট গঠিত। ঠিক আছে, রাজ্যসভা
আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস বা হচ্ছে তোমাদের উচ্চকক্ষ। লোকসভা সদস্য হতে গেলে কত বছর লাগে? 25। আর রাজ্যসভারও কিন্তু 30, এটা মাথায় রাখবে। আর এর কিন্তু সদস্যদের মেয়াদ 6 বছর। কিন্তু এই যে এটি কিন্তু স্থায়ী কক্ষ, এটা কখনো ভেঙে দেওয়া যায় না, যেটা বললাম সেটাই। ন্যূনতম বয়স লোকসভার জন্য 25 বছর এবং রাজ্যসভার জন্য 30 বছর। জরুরি অবস্থা, যদি জরুরি অবস্থা চালু হয়, ন্যাশনাল ইমার্জেন্সি, তাহলে কিন্তু লোকসভার মেয়াদ 1 বছর বাড়ানো যেতে পারে। এগুলো কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে মানব দেহের দীর্ঘতম হাড় বা অস্থি কোনটা? মানব দেহের দীর্ঘতম হাড় অস্থি কোনটা বলো? মানব দেহের দীর্ঘতম হাড় বা অস্থি কোনটা? সেটা হচ্ছে ফিমার। ফিমার কোথায় অবস্থিত? ফিমার অবস্থিত আমাদের উরু বা থাইয়ে ফিমার অবস্থিত। এবং স্টেপিস কি মানুষের সবচেয়ে ছোট হাড়, ক্ষুদ্রতম, এটা কোথায়? এটা হচ্ছে মানুষের কানের ভেতরে অবস্থিত। মোট হাড়ের সংখ্যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হচ্ছে 206টা হাড় থাকে, কিন্তু শিশুদের শরীরে কিন্তু 300টা হাড় থাকে। ঠিক আছে? তারপরে দেখো হাড়ের উপাদান। হাড় মূলত কী দিয়ে তৈরি? একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ফসফরাস, প্রধানত ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কিন্তু প্রচুর পরীক্ষায় এসছে। এটার উত্তর হবে অপশান নাম্বার বি, 5ই জুন। 5 জুন কিন্তু এটা পালিত হয়। এবার দেখে নাও 22 এপ্রিল কী পালিত হয়? 22 এপ্রিল ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস, আর্থ ডে। 11ই এপ্রিল পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে। 16ই সেপ্টেম্বর ওজোন স্তর বা ওজোন ডে। আর ওজনের মাপার একক হচ্ছে ডবসন ইউনিট থেকে কিন্তু মাপা হয়, এটা মাথায় রাখবে। আর 1987 সালে মন্ট্রিয়াল প্রোটোকল কিন্তু এই ওজোন স্তরের সাথে সম্পর্কিত। ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আমাদের আজকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, রাস্তরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমার অনেকবার এটা সোজাই একটা প্রশ্ন, অনেকবার যারা একটুখানি পড়াশোনা করে তারা কিন্তু অনায়াসে উত্তর করতে পারবে। এটা থেকেই জানা যায় হচ্ছে কাশ্মীরের ইতিহাস। দেখো, প্রথম ঐতিহাসিক গ্রন্থ দ্বাদশ শতকে কলহনে রচিত রাস্তরঙ্গিনীকে ভারতের প্রথম প্রকৃত ঐতিহাসিক গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। বাঙালিতে দেখো, বাংলার পাল সেন বংশের ইতিহাস জানার জন্য সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত এবং ধৈর প্রবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এটা মনে রাখবে যে রামচরিত কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। আর ধৈ হচ্ছে পবনদূত। এটা মাথায় রাখবে জাস্ট। আর আর মগধ মৌর্য বংশের ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ কি? কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেগাস্তিনিসের ইন্ডিকা। কৌটিল্য লিখেছেন অর্থশাস্ত্র এবং মেগাস্তিনি লিখেছেন ইন্ডিকা। যেগুলো কিন্তু মাথায় রাখবে। আজকে আমাদের শেষ প্রশ্ন দেখো, পিতল বা ব্রাস কোন কোন ধাতুর সংকর? মানে কোন কোন দুটো ধাতু মিলে তৈরি করা হয় পিতল? বলো কী হবে উত্তর? তামা 3, তামা 10টা, লোহা ক্রোমিয়াম, তামা নিকেল। কী হবে উত্তর? এটার উত্তর হবে কি? অপশান নাম্বার বি, তামা ও 10টা। দেখো, ব্রোঞ্জ কী কী মিলে তৈরি হয়? ব্রোঞ্জ তামা এবং টিন মিলে ব্রোঞ্জ তৈরি হয় বা কাঁসা তৈরি হয়। দেখো, স্টেইনলেস স্টিল তৈরি হয় কি? লোহা, ক্রোমিয়াম এবং সামান্য কার্বন মিশিয়ে মরিচীন ইস্পাত বা স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। তারপর হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ, এই যা কিন্তু ঘরের যে বাসন, সেখানে কিন্তু জং ধরতে দেয় না। মানে আমাদের ঘরে যে বাসনগুলো আছে স্টেইনলেস স্টিলেরই তৈরি, সেগুলো কিন্তু এই জন্য জং ধরে না। ঠিক আছে? তারপর হচ্ছে ডুরালুমি। এটা কি? এটা অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজের এই সংকরের ধাতুটি অত্যন্ত হালকা এবং শক্ত হওয়ায় উড়োজাহাজের বিমান তৈরিতে ব্যবহৃত করা হয়। জার্মান সিলভার কী কী দিয়ে তৈরি হয়? তামা, দস্তা, নিকেলের মিশ্রণে তৈরি হয় জার্মান সিলভার। মনে রাখবে কি? এর নামে সিলভার থাকলেও এতে কোনো রকমের কিন্তু সিলভার থাকে না। নামে সিলভার কিন্তু সিলভার থাকে না, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস আজকের। এখানে 1 হবে না, এখানে 2 হবে। 1 সেকেন্ড। হ্যাঁ, 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 এখানে আমি 2 এখানে 2 হবে, 2। প্রত্যেকটাতে 1 লিখেছি। এখানে 2 হবে, এখানে 1 হবে না। কি, এখানে এটা ভুলে গেল। ঠিক আছে, যাই হোক, ক্লাসটা হওয়া নিয়ে কথা, যা লেখা থাকুক। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানাও আমাকে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু এমন ক্লাস আরও পাবে। আর পঞ্চায়েতের জন্য আমি সমস্ত কিছুই তোমাদের জিকেরটা আমি একদম কভার করিয়ে দেবো। এভাবে কিন্তু এই যে ক্লাসগুলো প্রশ্ন উত্তর ভিত্তিক ক্লাস চলবে, তার সাথে কিন্তু পার্টিকুলার টপিক ক্লাস আনবো। আর তোমরা কিন্তু অবশ্যই পিডিএফের জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।